আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মেইন বইয়ের টেক্সট বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং পিস অ্যান্ড কনফ্লিক্টের পিস অ্যান্ড কনফ্লিক্টের আমাদের যে ইউনিটটা রয়েছে এটার 2 নাম্বার লেসন আমরা আজকে পড়ব। সমস্যা নেই, ওকে। সো আমরা সবাই একটু খেয়াল করব যে আমাদের এই যে গল্পটা, এই প্যাসেজটা আমরা ভালোভাবে পড়ার চেষ্টা করব। আমরা যেই প্যাসেজটা পড়তে যাচ্ছি একটা গল্প, পিস অ্যান্ড কনফ্লিক্ট। তোমাদের মেবি বইতে হচ্ছে ইউনিট 11-এর লেসন 2। এইটা ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। আমি আশা করব তোমাদেরকে গল্পটা, এটা আদারওয়াইজ কিছু না, ঠিক আছে? এটা খুব ভালোভাবে আমরা পড়ার চেষ্টা করব। ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, উইথ স্টিল রিমড স্পেকটেকলস। স্টিল রিমড মানে কি জানো? ধাতব। স্টিল তো ধাতু, তাই না? ধাতব। রিম মানে হচ্ছে ফ্রেমওয়ালা, ঠিক আছে? ধাতব ফ্রেমওয়ালা, ঠিক আছে? মানে হচ্ছে আমরা যেটা বলি যে যেমন চশমা হচ্ছে যে আমাদের প্লাস্টিকের রিম থাকে, ধাতব থাকে চশমার ইয়েটা, তো ধাতব ফ্রেমওয়ালা। স্পেকটেকল হচ্ছে চশমা, ঠিক আছে? এই যে চশমা। তাহলে এই বৃদ্ধ লোকটার বর্ণনা দেওয়া হচ্ছে যে একজন বৃদ্ধ লোক যার পরনে একটা ধাতব ফ্রেমওয়ালা একটা চশমা। সাধারণত আমরা চশমা দেখি কি? আমরা চশমা দেখি হচ্ছে এটাতে কি থাকে, স্বাভাবিকভাবে এটা ইয়েতে চাষ বা হচ্ছে প্লাস্টিকের থাকে। বাট এই বৃদ্ধ লোকটাকে এইভাবে বলানো হয়েছে যে এই বৃদ্ধ লোক একটা ধাতব ফ্রেমওয়ালা চশমা পরে আছে, অ্যান্ড ভেরি ডাস্টি হচ্ছে নোংরা, ঠিক আছে? নোংরা বা এলোমেলো। ক্লথস হচ্ছে জামা কাপড় পড়ুয়া। তাহলে খেয়াল করে দেখো কি বলেছে গল্পটা শুরুটা এভাবে বলছে, অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটেকলস, যে একটা ধাতব ফ্রেমওয়ালা চশমা বা ফ্রেমওয়ালা চশমাগুলো, চশমা জোড়া, অ্যান্ড ভেরি ডাস্টি ক্লথস সেট বাই দ্য সাইড অফ দ্য রোড। সেট মানে বসেছিল, বাই দ্য সাইড অফ দ্য রোড, তার মানে খুব ধুলোমাখা অথবা নোংরা অথবা হচ্ছে যে এলোমেলো জামা কাপড় পরে চশমা চোখে একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসেছিল। দেয়ার ওয়াজ এ পন্টন ব্রিজ। পন্টন খুব সুন্দর একটা ওয়ার্ড। পন্টন হচ্ছে ভাসমান। পন্টন ওয়ার্ডগুলো একটু মনে রাখো ভাই। দেখো এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ওয়ার্ড আছে এক্সজস্টেড। তো তোমাদের বলবো যে এগুলা তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলবা যাতে করে তোমাদের অ্যাডমিশনে কাজে লাগে, বুঝতে পেরেছো? ওকে, তাহলে পন্টন হচ্ছে ভাসমান, ব্রিজ মানে হচ্ছে সেতু, অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড কার্টস। তার মানে এইখানে বলেছে যে সেখানে ছিল একটা ভাসমান ব্রিজ, অ্যাক্রস দ্য রিভার অ্যান্ড কার্টস। দেখো রিভার মানে ওই যে নদীর উপরে একটা ভাসমান কি ছিল? সেতু ছিল। অ্যান্ড কার্টস মানে হচ্ছে গরুর গাড়ি, ট্রাক, যাত্রীবাহী ট্রাক, ঠিক আছে? বা যানবাহন, যাত্রীবাহী না, মালবাহী। ট্রাক মানে কি? মালবাহী যানবাহন। তাহলে দেখো গরুর গাড়ি, ট্রাক, ম্যান মানুষ মানে পুরুষ, নর নারী, শিশু, ওয়ার ক্রসিং ইট। তার মানে এই গল্পের শুরুতে একটু চিত্রায়িত করেছে এইভাবে। এটা আর্নেস্ট হেমিংওয়ের একটা গল্প, ঠিক আছে? খেয়াল করে দেখো কি বলেছে যে শুরুতে দেখাইছে যে একজন বৃদ্ধ লোক কাঠের না, ধাতব চশমা পরে এবং এলোমেলো অথবা ধুলাবালি পূর্ণ জামা কাপড় পরে রাস্তার পাশে বসেছিল। আর সেখানে ছিল একটা ভাসমান ব্রিজ, যেই ভাসমান ব্রিজ একটা নদীর উপরে ছিল। আর এইখানে দেখো সেখানে বলেছে যে ট্রাক, গরুর গাড়ি, ঠিক আছে? ট্রাক, গরুর গাড়ি, মানুষ, নর নারী, শিশুরা এটা দিয়ে পার হচ্ছে। এরপর দেখো কি বলেছে, দ্য মূল ড্রন কার্টস। খেয়াল করে দেখো দ্য মূল ড্রন মানে খচ্চর টানা গাড়িগুলো। তো এটা হচ্ছে খচ্চর, আমরা বলি না মিউল ড্রন, এটা হচ্ছে খচ্চর টানার গাড়ি। মিউল ড্রন কার্টস এর অর্থ হলো যে খচ্চর একটা প্রাণী, খচ্চর টানার গাড়িকে বলা হয় মূল ড্রন কার্টস। শুধু কার্টস হচ্ছে গরুর গাড়ি, আর মিউল ড্রন
ঠিক আছে, মিউল ড্রন কার্টস হচ্ছে খচ্চর টানার গাড়ি, বুঝছো? ওকে, আমরা বলি নাই খচ্চর, খচ্চর একটা প্রাণী। ওকে, আচ্ছা এইবার দেখো এখানে বলছে কার্টস স্টেগার্ড আপ। খেয়াল করে দেখো, স্টেগার্ড, স্টেগার্ড মানে টলতে টলতে চলছিল। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাগার্ড মানে স্টাম্বল হয়ে যায় না, আমরা স্টাম্বল, আস্তে 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 আস্তে, ঠিক আছে, টলতে টলতে চলা, টলতে টলতে চলা। বিশেষ করে আমি যদি তোমাকে বলি এভাবে, ঘুম থেকে উঠার পরে আমরা যখন ওয়াশরুমে যাই, মনে পড়ে তোমাদের? এটা দেখো, এটা হচ্ছে স্টেগার্ড, স্টেগার্ড আপ মানে হচ্ছে টলতে টলতে চলা, ঠিক আছে। তোমরা আছো না এরকম? আমি ওই যে সকালে যখন উঠি ঘুম থেকে মনে হয় যে আর পারি না। আবার বিশেষ করে ছোটবেলায়, তোমাদের মনে আছে কিনা, ছোটবেলায় যখন আমাদের ঘুম থেকে উঠায়া বাবা মা খাওয়াইতো, তাই না? মনে আছে তোমাদের? ঘুম থেকে উঠায়া আমাদের বাবা মা কিন্তু আমাদেরকে খাওয়াইতো। একদিক দিয়ে ঘুমাচ্ছি, এটা টলতেছি আমি, স্টাম্বল। হ্যাঁ, সো খেয়াল করে দেখো এখানে যে জিনিসটা বলেছে, এখানে বলেছে সে টলতে টলতে উঠছিল আপ দ্য স্টিপ, হ্যাঁ, স্টিপ ব্যাঙ্ক ফ্রম দ্য ব্রিজ উইথ সোলজার্স। খেয়াল করে দেখো কি বলেছে, খচ্চর টানা গাড়িগুলো সেতু থেকে খাড়া ডালবে। এখানে দেখো স্টেগার্ড আপ, স্টেগার্ড মানে কি? আপ মানে উপরে, টলতে টলতে উপরে উঠছিল দ্য স্টিপ ব্যাঙ্ক। স্টিপ, স্টিপ হচ্ছে খাড়া, স্টিপ এটা হচ্ছে খাড়া মানে উপরের দিকে, খাড়া উপর দিকে উঠছে। স্ট্যাগার্ড আপ দ্য স্টিপ ব্যাঙ্ক ফ্রম দ্য, দেখো ফ্রম দ্য ব্রিজ মানে ওই সেতু থেকে, ওই সেতু থেকে খচ্চর টানার যে গাড়িগুলো এগুলো উপরের দিকে উঠছে, আস্তে 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 উঠছে। কি উঠছে? টলতে টলতে উঠতেছে। হ্যাঁ, এরপর দেখো এই স্ট্যাগার্ড, এটা মানে হচ্ছে মানে আমরা স্ট্যাম্বল হয়ে যান, আস্তে 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 কাজ করি, এরকম বুঝে। এরপরে খেয়াল করে দেখো উইথ সোলজার্স, সোলজার্স হেল্পিং পুশ এগেইনস্ট দ্য স্পোকস অফ দ্য হুইলস। আচ্ছা, সোলজার্স মানে কি? সৈন্যরা। সোলজার অর্থ লিখতে হবে, আশা করি তোমরা পারো, সৈন্যরা, ঠিক আছে। হেল্পিং যারা সাহায্য করছিল, পুশ ওই যে দেখবা যে পুশ মানে কি? ঠেল দাও, হ্যাঁ ওরে পুশ করো, ঠেল দাও, ঠেলা দাও, ঠিক আছে। তো সোলজার্স হেল্পিং পুশ এগেইনস্ট দ্য স্পোকস, তার মানে স্পোকস মানে কি? স্পোকস হচ্ছে চাকার শলাকা, স্পোকস হচ্ছে যে চাকার ভিতরে যে শলাকাটা থাকে এইটা স্পোকস। এক কথা হচ্ছে চাকার শলাকা। তার মানে কি বুঝাচ্ছে দেখো, যে যারা সৈন্যরা আছে হেল্পিং পুশ, তারা হচ্ছে ঠেলতেছে এগেইনস্ট দ্য স্পোকস, ওই শলাকাকে, এভাবে চাকাকে ঠেলতেছে, অফ দ্য হুইলস। তো চাকা, হুইল হচ্ছে, দেখো হুইল হচ্ছে চাকা, আর দেখো হুইল হচ্ছে চাকা, আর চাকা শলাকা, ওই যে শলা তোমরা চিনবা হয়তো, দেখবা রিক্সার ভিতরে শলাকা আছে, ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে কি? কারা হেল্প করতেছে? সোলজাররা। কারা হেল্প করতেছে? সোলজাররা। এই যে ব্রিজ থেকে উপর দিকে উঠতেছে, এটা মানে এটা একটা মনে করো যে একটা চিত্রায়িত করতেছে রাইটার এখানে। আর্নেস্ট হেমিংওয়ে যেটা দেখাচ্ছে সেটা হলো যে শুরুতে তিনি দেখাচ্ছেন একজন বৃদ্ধ লোক যে ধাতব চশমা পরে রাস্তার ধারে এলোমেলো ধুলোবালি পূর্ণ জামা কাপড় পরে বসে আছে। এরপর তিনি আরো কিছু চিত্রায়িত করছেন, যে এইখানে চিত্রায়িত করতে বলছেন একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে কারা যায়, এখানে গরুর গাড়ি যায়, মানুষ, ট্রাক, শিশু এরা যাচ্ছে, ঠিক আছে। এরপর তিনি বলেছেন যে এখানে আরেকটা চিত্রায়িত করছেন যে খচ্চর টানা গাড়িগুলো উপর দিকে আস্তে আস্তে উঠতেছে খচ্চর নিয়ে, এবং সেখানে, ঠিক আছে, এখানে দেখো এখানে আমাদের কি করছে, সোলজাররা এটা পুশ করতেছে। এবার দ্য ট্রাকস গ্রাউন্ড আপ অ্যান্ড অ্যাওয়ে। খেয়াল করে দেখো, দ্য ট্রাকগুলো গ্রাউন্ড আপ গর্জন করতে চলছিল, মানে এখানে যেটা বুঝাচ্ছে ট্রাকের আওয়াজ, দেখবা যে বড় বড় ট্রাকের গ্রাউন্ড আপ মানে হচ্ছে কি? গর্জন করা বা আওয়াজ করা, গর্জন করছিল। অ্যান্ড অ্যাওয়ে হিডিং আউট অফ হিট। খেয়াল করো, হিড আউট মনে রাখবা, হিডিং আউট, হিডিং আউট মানে হচ্ছে এগিয়ে যাওয়া, হিড আউট মানে কি? এগিয়ে যাওয়া। তাহলে ট্রাকগুলো গর্জন করছিল অ্যান্ড গ্রাউন্ড আপ অ্যান্ড অ্যাওয়ে হেডিং আউট, এবং এগিয়ে যাচ্ছিল। ইট অল অ্যান্ড দ্য প্লেজ অ্যাট দ্য peasant plodded along the ankle। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো অর্থ তোমরা জানো না, তো এগুলো পড়তে হবে। তাহলে গ্রাউন্ড আপ, গ্রাউন্ড হচ্ছে গর্জন করা, হ্যাঁ, আর হিডিং আউট মানে হচ্ছে দূরে এগিয়ে যাচ্ছিল, অফ ইট সবকিছু থেকে, অল মানে সবকিছু, অ্যান্ড peasants কৃষকরা। এই যে এখানে দেখো
পিজেন্ট অর্থ অনেকের জানো না, তোমরা ফার্মার অর্থ পড়ে আসছো। ফার্মার মানে কৃষক, এখন থেকে নতুন একটা ওয়ার্ড শিখলা, সেটা হলো কৃষক। কৃষক এটার ইংরেজি হচ্ছে পিজেন্টস। পিজেন্টস হচ্ছে কি? কৃষক। ওকে, পিজেন্ট হচ্ছে কি? কৃষক। এরপর দেখো প্লডেড মানে হচ্ছে আস্তে হাঁটা, ধীরে ধীরে হাঁটা, ধীরে ধীরে হাঁটা, ধীরে ধীরে হাঁটা, এটাকে বলা হয় কি? প্লিজেন্ট। সরি, এটাকে বলা হয় প্লডেড। প্লড লিখে রাখো, প্লড অর্থ হচ্ছে ধীরে ধীরে হাঁটা। প্লড, ওয়াক স্লোলি। হ্যাঁ, এটা হচ্ছে এইটা। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, অ্যালং। খেয়াল করে দেখো, অ্যালং মানে কি? ধরে। ইন দ্য অ্যাঙ্কল ডাস্ট মানে অ্যাঙ্কল ডিপ ডাস্ট মানে হচ্ছে, অ্যাঙ্কল ডিপ ডাস্ট মানে বুঝো? অ্যাঙ্কল, অ্যাঙ্কল চিনবা মনে হয় তোমরা, অ্যাঙ্কল ছেলেরা বেশি চিনার কথা। এই পায়ের এইখানে এই যে গোড়ালি দেখতেছো কি? আমি জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, দাঁড়া আর একটু চেষ্টা করি। এই যে এখানে, আচ্ছা, পায়ের ভিতরে দেখবা যে অ্যাঙ্কল মানে এখানে এই গোড়ালি পর্যন্ত ফুটবল খেলার জন্য দেখবা পায়ের ভিতরে একটা আলাদা কাপড়ের মতো, ওই যে রাবারের মতো লাগায়, এটা হচ্ছে অ্যাঙ্কেল, অ্যাঙ্কলেট অনেকে বলে অ্যাঙ্কলেট। ঠিক আছে, সো এখানে বলেছে অ্যালং ইন দ্য অ্যাঙ্কল ডিপ ডাস্ট মানে হচ্ছে ওই রাস্তাটা প্রায় গোড়ালি পর্যন্ত। দেখবা তোমরা কোনো, আমি জানি না, আমি আমার লাইফে এরকম দেখেছি যে রাস্তা দিয়ে হাঁটতেছি, মানে যে কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা না, শুকায় গেছে, মানে বালু আর বালু। ঠিক আছে, ওই রাস্তা দিয়ে হাঁটবা, দেখবে বালুতে পা দিলা, দেখবা গোড়ালি পর্যন্ত চুপে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা, অ্যাঙ্কল মানে হচ্ছে গোড়ালি, ডিপ গভীর, ডাস্ট মানে রাস্তাটা এত বেশি ধুলাবালি সম্পন্ন। ঠিক আছে, এইখানে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে একবার গোড়ালি পর্যন্ত বালু আইসা পড়তেছে। ওকে, এবার বুঝছো তো? মানে বুঝাইছে যে ট্রাকের গর্জন শোনা যাচ্ছে, ট্রাক এগিয়ে যাচ্ছে সবকিছু নিয়ে, মানে ধুলাবালি নিয়ে। পিজেন্ট কৃষকরা, প্লডেড অ্যালং দ্য অ্যাঙ্কল ডিপ ডাস্ট মানে হচ্ছে কৃষকরা পায়ে হেঁটে যাচ্ছে, যে তাদের ওই পায়ের ভেতরে এই ধুলাবালি, মানে রাস্তায় এত ধুলা যে পাতে হাঁটতেছে মনে হচ্ছে যে ধুলার উপরে পা দেওয়া মানে হচ্ছে যে একবার গোড়ালি পর্যন্ত ডুবে যাওয়া, এরকম বুঝাচ্ছে। বুঝছো? ওকে, সো এটা তোমরা কল্পনা করতে পারো, যারা গ্রামে থাকো তারা কল্পনা করতে পারো, আমি দেখেছি। এবার দেখো, বাট দ্য ওল্ড ম্যান, কিন্তু এই যে বৃদ্ধ লোক সেট দেয়ার, এত বালু ছালুর মধ্যেও আমাদের সেই বৃদ্ধ লোক, যাকে নিয়ে একবার শুরুতে বলা হচ্ছিল যে তিনি বসে আছে উইদাউট মুভিং, সবাই কাজ করতেছে, চলতেছে, হাঁটতেছে, আর বৃদ্ধ লোক বসে আছে। হি ওয়াজ টু টায়ার্ড, সে খুবই ক্লান্ত ছিল, ক্লান্ত। টু গো এনি ফার্দার মানে তিনি সামনের দিকে, এনি ফার্দার মানে হচ্ছে সামনের দিকে। ঠিক আছে, ফার্দার মানে সামনে আগানোর মতো অতিরিক্ত ক্লান্ত ছিল, অনেক বেশি ক্লান্ত ছিল। টু গো এনি ফার্দার মানে সামনে যাওয়ার জন্য সে একেবারে কি ক্লান্ত ছিল, মানে সে পারতেছে না। এবার দেখো, ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ মানে ইট ওয়াজ মাই বিজনেস মানে এটা আমার দায়িত্ব, টু ক্রস দ্য ব্রিজ। ঠিক আছে, যে এটা আমার, আমার কাজ ছিল কি? বিজনেস মানে ব্যবসা না, এটা কাজ বুঝাইছে। টু ক্রস দ্য ব্রিজ এটা আমার দায়িত্ব, যে সেতু পার হওয়া। ঠিক আছে, এরপর বলছে দা দেখো, এক্সপ্লোর দ্য ব্রিজ হেড। এক্সপ্লোর, আমি যে আমার কাজটা কি ছিল, যে দেখো, হ্যাঁ আমার কাজটা ছিল ব্রিজটা কি করা, পার হওয়া। এক্সপ্লোর অনুসন্ধান করা, কেন? এক্সপ্লোর দ্য ব্রিজ হেড, সেতুর ব্রিজ হেড মানে হচ্ছে সেতুর অপর প্রান্ত, মানে ব্রিজের ওই প্রান্ত, সেতুর অপর প্রান্ত। ধরো এই যে তোমরা গ্রামে ব্রিজ দেখছো না, বড় বড় ব্রিজ, মানে এইখান থেকে এই পারে কি হয়েছে, ওই পারে কি হয়েছে, এটা তুমি বুঝতে হলে তোমার ওই পারে যাইতে হবে। তো উনি বলতেছিলেন, লেখক বলতেছিলেন, ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ, যে আমার কাজ ছিল এই ব্রিজটা পার হওয়া। এক্সপ্লোর অনুসন্ধান করতে, দ্য ব্রিজ হেড সেতুর অপর হেড। হ্যাঁ, এই যে এখানে ব্রিজ হেড বাউন্ড মানে হচ্ছে সেতুর অপর প্রান্তে। অ্যান্ড ফাইন্ড আউট খুঁজতে পেতে, টু হোয়াট পয়েন্ট দ্য এনিমি হ্যাড অ্যাডভান্সড। ঠিক আছে, যে শত্রু কতদূর অগ্রসর হয়েছে, ধরো ওই পারে যুদ্ধের বিষয়, তোমরা যুদ্ধ হয়তো যুদ্ধের গল্প শুনেছ, যুদ্ধের বিষয়কে বলছো, তো তুমি ওই পারে কি হচ্ছে, শত্রুরা কিভাবে আগাচ্ছে, এটা দেখার জন্য আমার সেতুর ওই প্রান্তে অনুসন্ধান করার জন্য আমার কাজ ছিল কি, আমার দায়িত্ব ছিল ওই পারে যাওয়া। আই ডিড দিস, আমি সেটি করেছিলাম।
অ্যান্ড রিটার্ন ওভার দ্য ব্রিজ, এবং ওই ব্রিজে ওই সেতুতে আবার ফিরে এলাম। এরপর বলেছে দেয়ার ওয়ার নট সো মেনি কার্টস, সেখানে অনেক গরুর গাড়ি ছিল না, মানে এখন আর এই যে নাও মানে তখন বা এখন একও বেশি গরুর গাড়ি ছিল না। কার্টস মানে কি? গরুর গাড়ি। অ্যান্ড ভেরি ফিউ পিপল অন ফুট, অন ফুট মানে পায়ে হাঁটা, অন ফুট মানে হচ্ছে পায়ে হাঁটা, অনেক মানুষ কি অনেক কম, ভেরি ফিউ পিপল মানে খুবই কম, ভেরি ফিউ পিপল মানে হচ্ছে খুবই কম। এবার আসো, সো খুব কম মানুষ এখন পায়ে হাঁটতেছে, বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার। আরে ভাই, গরুর গাড়ি কমে গেল, মানুষ কমে গেল, আর ওই লোক, আমি ফিরে এসে দেখি ওই বৃদ্ধ লোকটা এখনো বসে আছে। ঠিক আছে, ওকে। হোয়াট ডু ইউ কাম ফ্রম, আই আস্কড হিম, আমি বললাম এই কোথা থেকে এসেছো তুমি? এবার আছে ফ্রম স্যান কার্লোস, সে বলছে হি সেড আমি স্যান কার্লোস থেকে আসছি, অ্যান্ড হি স্মাইলড, মুস্কি হেসে বলল স্যান কার্লোস। ঠিক আছে, এবার দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন, সেটা ছিল তার, দেখো নেটিভ, আমরা একবার সবাই বলি নেটিভ ভিলেজ, তাই না? তো এখানে বলেছে দ্যাট ওয়াজ হিজ নেটিভ, জন্মস্থান যেটাকে বলে, জন্মস্থানীয় শহর, সেটা ছিল তার। নেটিভ মানে হচ্ছে জন্মস্থানীয়, নেটিভ মানে কি? জন্মস্থানীয়। ঠিক আছে, এটা হচ্ছে কি জন্মস্থানীয়তে, জন্মস্থানীয় শহর ছিল। অ্যান্ড সো ইট গেভ হিম প্লেজার টু মেনশন ইট অ্যান্ড হি স্মাইলড। দেখবা যে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে এই তোমার দেশের বাড়ি কোথায়? বরিশাল। তোমার দেশের বাড়ি কোথায়? কেউ কি মন খারাপ করে বলে কখনো দেশের বাড়ি জিজ্ঞেস করলে রংপুর? এবার বলে না, সবাই জন্মস্থানটাকে খুব ফিল করে, বুঝছো? তো এটাই বলেছে যে হ্যাঁ, সো ইট গেভ হিম প্লেজার, এটা তাকে আনন্দ দিয়েছিল। টু মেনশন, টু মেনশন, মেনশন খেয়াল করে দেখো, টু মেনশন এটা হচ্ছে ভার্ব, টু মেনশন, মেনশন মানে উল্লেখ করা, কোনো কিছু বলা বা উল্লেখ করা। ঠিক আছে, আসো, পিস এন্ড কনফ্লিক্ট, তোমাদের ইউনিটের নাম পিস এন্ড কনফ্লিক্ট। টু মেনশন ইট অ্যান্ড হি স্মাইলড। এবার দেখো আই ওয়াজ টকিং কেয়ার অফ অ্যানিমালস, হি এক্সপ্লেইনড, সরি টেকিং, আমি টকিং বলতেছি কেন, যে আমি প্রাণীদের দেখছিলাম, হি এক্সপ্লেইনড, সে ব্যাখ্যা করলো আমি প্রাণীদেরকে দেখছিলাম। ঠিক আছে, ও আই সেড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ সে প্রাণীদেরকে দেখাশোনা করেছিল, এখন উত্তর দিল ও আই সেড, আমি বলেছিলাম নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, যে ও আমি বললাম পুরোপুরি না বুঝেই, মানে সে যখন বলল যে আমি প্রাণীগুলোকে দেখছিলাম, তখন ও আচ্ছা, না বুঝে আমরা অনেক সময় বলি না ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলি কিনা বলো? ওকে, আমরা এই জিনিসটা খেয়াল করার চেষ্টা করি। এরপর দেখো পরবর্তীতে কি আছে, দেখো পরবর্তী জায়গা যদি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এই গল্পটা আমি পুরো পরে এরপর বুঝিয়ে দিব, খুব সুন্দর একটা গল্প। দেখো ইয়েস হি সেড আই স্টেড, ইউ সি, টেকিং কেয়ার অফ অ্যানিমালস। কি বলছে দেখো, ইয়েস হি সেড, হ্যাঁ সে বলল আই স্টেড, আমি থেকে গিয়েছিলাম, ইউ সি টেকিং কেয়ার অফ অ্যানিমালস, যে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে দেখো, যে আমি থেকে গিয়েছিলাম, হ্যাঁ খেয়াল করে দেখো, যে আই স্টেড, স্টেড মানে হচ্ছে থেকে গিয়ে, থেকে যাওয়া, স্টে থেকে স্টেড, আই স্টেড, ইউ সি তুমি দেখেছো, টেকিং কেয়ার অফ অ্যানিমালস, যে আমি প্রাণীগুলোকে দেখেছিলাম। ঠিক আছে, আমি কি আমি থেকে গেছিলাম, বুঝছো তো, প্রাণীদের দেখাশোনা করছিলাম। এরপর বলেছে আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান, আমি ছিলাম শেষ ব্যক্তি, টু লিভ ত্যাগ করা, যে ছেড়ে যাওয়া মানুষদের মধ্যে সর্বশেষ মানুষটা ছিলাম আমি। দ্য টাউন অফ স্যান কার্লোস, তার মানে হচ্ছে এটা যুদ্ধের বিবরণ দিচ্ছে, বুঝছো? আমি তোমাদের বুঝাবো, আর একটু পরে বুঝাইলে তোমরা আরো ক্লিয়ার হইতে পারবা। ঠিক আছে, এখানে যে জিনিসটা, এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে উনি বলছে যে আমার জন্মস্থান যে সান কার্লোস, এই কার্লোস থেকে ফিরে যুদ্ধের সময় কি মানুষ কি তার নিজের বাড়িতে থাকতে পারছে? যখন তার শত্রুপক্ষ আক্রমণ করে তখন মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছে। তো এটাই বলছে আই এম দ্য লাস্ট, সরি আই ওয়াজ দ্য লাস্ট পারসন, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ দ্য সান কার্লোস, যে সান কার্লোস ত্যাগ করা বা ছেড়ে যাওয়া মানুষদের মধ্যে আমি সবার শেষে ছিলাম। ঠিক আছে, এরপরে বলছে হি ডিড নট লুক লাইক এ শেফার্ড নর আ হার্টসম্যান, তার মানে এখানে বলেছে কবি যে হি ডিড নট লুক লাইক এ শেফার্ড,
তাকে দেখতে রাখালের মতো মনে হয় নাই, অথবা হার্টসম্যান পশুপালকের মতো মনে হয় নাই। শেফার্ড মানে হচ্ছে রাখাল, লিখে রাখো যারা না পারো না, রাখাল। আর হার্টসম্যান হচ্ছে পশুপালক, যিনি পশু পাখি পালন করেন, পশুপালক। যে এই ব্যক্তিকে দেখে হি ডিড নট লুক লাইক, তাকে দেখে মনে হয়নি লাইক এ শেপার্ড, তাকে দেখে একটা রাখাল মনে হয়নি, নর আ হার্টসম্যান, একজন পশুপালক হিসেবে মনে হয়নি। ঠিক আছে, এরপর বলেছে অ্যান্ড আই লুকড অ্যাট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লথস, এবং আমি তাকিয়েছিলাম, লুক অ্যাট তাকিয়েছিলাম, অ্যাট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লথস, তার কালো ধুলাবালিপূর্ণ যেই জামা কাপড়, এই যে ব্ল্যাক হচ্ছে কালো, ডাস্টি মানে হচ্ছে ধুলাবালিপূর্ণ, এরপরে ক্লথস হচ্ছে কি জামা কাপড়, আমি তার কালো ধুলাবালিপূর্ণ যেই ক্লথ জামা কাপড় আছে সেটা দেখলাম। অ্যান্ড হিজ গ্রে ডাস্টি ফেস, তার মুখটা কি ছিল? ওকে, খেয়াল করে দেখো, দেখো কি বলেছে, আই লুকড অ্যাট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লোথস, আমি তার কালো সেই ধুলাবালিপূর্ণ জামা কাপড়টা দেখলাম। অ্যান্ড হিজ গ্রে ডাস্টি ফেস, আচ্ছা গ্রে মানে ধূসর, গ্রে মানে হচ্ছে কি ধূসর, এরকম আমি আগের ক্লাসে পড়াইছিলাম। গ্রে মানে হচ্ছে ধূসর, আর ডাস্টি হচ্ছে ধুলাবালিপূর্ণ, চেহারাটা একবারে গ্রে হয়ে গেছে, ধূসর হয়ে গেছে। গ্রে মানে হচ্ছে ধূসর, ডাস্টি মানে হচ্ছে কি ধুলাবালিপূর্ণ, ফেস হচ্ছে মুখমণ্ডল। অ্যান্ড হিজ স্টিল রিমড স্পেকটেকলস, এই যে দেখো স্টিল রিমড স্পেকটেকলস মানে কি, তার যে ধাতব ফ্রেমওয়ালা যে চশমা, হ্যাঁ ওই যে একটু প্রথমেই পড়াইছিলাম যে তার যে ধাতব ফ্রেমওয়ালা মানে স্টিলের চশমা আর কি, স্টিলের, আমরা মানে কাঠের চশমা না, কাঠেরও না, এটা গ্লাসেরও না, এটা হচ্ছে কি স্টিল রিমড স্পেকটেকলস। অ্যান্ড সেড, অ্যান্ড বলেছিলাম হোয়াট অ্যানিমালস ওয়ার দে, যে সেগুলো কি পশু ছিল বা প্রাণী ছিল। তো এই ব্যক্তি, এই বৃদ্ধ ব্যক্তি না হলো উনি কি বলে এটাকে, তাকে দেখতে মনে হয় না এই রাখাল মানে শেফার্ড, তাকে দেখতে মনে হয় না হার্টসম্যান পশুপালক। আমি তার যেই ব্ল্যাক ডাস্টি যে ক্লথ তার দিকে তাকালাম, এবং তার যে গ্রে ডাস্টি ফেস ছিল এটাও আমি দেখে তাকালাম, এবং আজ করলাম এই প্রাণীগুলো কি ছিল, দাদা চাচা কাকা যেটাই বলি। ঠিক আছে, এরপর বলেছে ভ্যারিয়াস অ্যানিমালস, হি সেড, উত্তর দিল কি, তিনি উত্তর দিলেন ভ্যারিয়াস অ্যানিমালস, নানা রকম, ভ্যারিয়াস মানে কি নানা রকম প্রাণী, মানে প্রাণী, নানা রকম প্রাণী, নানা রকম প্রাণী ছিল। অ্যান্ড শুক হিজ হেড, তার মাথা নাড়লো, শুক মানে হচ্ছে নাড়া, হ্যান্ডশেক, আমরা বলি হ্যান্ডশেক থেকে শুক, শেক মানে নাড়তো, আর হ্যান্ড শুক মানে নেড়েছিল, মাথা নেড়েছিল, শেক। ঠিক আছে, and shook his head, তার মাথা নাড়লো। I had to leave them, খেয়াল করে দেখো, I had to leave them, তার মানে হচ্ছে ওদের ছেড়ে যেতে হয়েছিল। I had to leave them, আমি তাদের, had to মানে আমাকে বাধ্য করা হয়েছিল, মনে রাখবা have to, has to, had to এগুলো তার বাধ্য হয়ে যায়, তার মানে আমি বাধ্য হয়ে ছেড়েছিলাম, এরপর দেখো, so I had to leave them, এবার বলছে I was watching the breeze, আমি এই ব্রিজটা দেখছিলাম। ঠিক আছে, আমি এই ব্রিজটা দেখছিলাম বা লক্ষ্য করছিলাম, ওয়াচিং তো বুঝো, লক্ষ্য করছিলাম বা দেখছিলাম। and the African looking country of the Ebro Delta and wondering how long now it would be before we would see the enemy and listening all the, আচ্ছা অল্প অল্প করে পড়াই তাহলে সুবিধা হবে। তো এখানে বলেছে আমি লক্ষ্য করছিলাম ব্রিজের দিকে, অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং মানে আফ্রিকার মতো দেখতে, আফ্রিকান লুকিং মানে হচ্ছে আফ্রিকার মতো দেখতে, আফ্রিকার, শয়তানি করতেছি বুঝছো, আফ্রিকার মতো দেখতে, আফ্রিকান লুকিং, আমরা বলি না বেটা তো আফ্রিকার মতো দেখতে দেখা যায়, আফ্রিকান লুকিং কান্ট্রি, আফ্রিকার মতো দেখতে দেশ, অফ দ্য এব্রো ডেল্টা, খেয়াল করে দেখো এব্রো ডেল্টা। তো এখানে বলেছে যে আমি সেতুটির দিকে তাকিয়েছিলাম বা লক্ষ্য করছিলাম, এব্রো ডেল্টার আফ্রিকার মতো দেখতে, মানে ওই যে যেখানে তাকিয়েছিলাম এটা মনে হচ্ছে আফ্রিকার এব্রো ডেল্টার মতো দেখতে। অ্যান্ড ওয়ান্ডারিং মানে হচ্ছে আশ্চর্য হওয়া, ওন্ডার মানে আশ্চর্য হওয়া, আশ্চর্য, ওন্ডার থেকে ওয়ান্ডারিং, তাহলে ওন্ডারিং আশ্চর্য হয়েছিলাম, হাউ লং কত দূর, হাউ লং, নাও ইট উড বি বিফোর
তো কি বলছে দেখো, যে আমি দেখো হাউ লং কতক্ষণ পরে, অথবা হাউ কত দূর পরে, ইট উড বি বিফোর উই উড সি দ্য এনিমি। ঠিক আছে, তিনি বললেন আর কতক্ষণ পরে আমরা শত্রুকে দেখতে পাবো। ঠিক আছে, মানে এখানে তিনি কল্পনা করছেন যে আমি তাকিয়েছিলাম আর কত দূর পরে শত্রুকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, সো এখানে আমি থিম যখন বুঝাবো তখন বুঝতে পারবো আরো। And listening all the while for the first noises that, এবার বলছে শুনেছিলাম, before would see the enemy, enemy মানে কি শত্রু, তাই না? এরপরে কি বলেছে, and listening all the while, আমি শুনেছিলাম পুরোটা সময়, for the first noises, প্রথম শব্দ, that would signal, signal মানে সংকেত দেওয়া। দেখো কি বলেছে, and listening, আমি শুনেছিলাম, all the while মানে পুরো সময়টা, for the first noises, প্রথম শব্দ, that would signal, যেটা সংকেত দিয়েছিল বা সংকেত দিত, ever mysterious, mysterious মানে হচ্ছে রহস্যময়, চির রহস্যময়, ever mysterious অর্থ হচ্ছে চির রহস্যময়, চির রহস্যময়, ever mysterious মানে হচ্ছে চির রহস্যময়। তাহলে বলছে চির রহস্যময় ইভেন্ট, ঘটনা, কল, কন্টাক্ট বা সংঘর্ষ। তার মানে উনি এটা বলতেছিলেন এইভাবে যে এইখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এব্রা ডেল্টার মতো দেখতে, এবং আমি কত দূর পর্যন্ত গেলে বা কতক্ষণ পরে আই উড সি, আমি দেখতে পাবো দ্য এনিমি, শত্রুপক্ষকে, অ্যান্ড লিসেনিং অল দ্য ওয়াইল, এবং শুনতে থাকি, কান পেতে থাকি, শুনতে থাকি, ফর দ্য ফার্স্ট নয়েজের প্রথম শব্দ, দ্যাট উড সিগনাল, যেটা সংকেত দিবে, এভার মিস্টিরিয়াস ইভেন্ট কল্ড কন্টাক্ট, কন্টাক্ট মানে হচ্ছে কি সংঘর্ষ। অ্যান্ড দ্য ওল্ড ম্যান ইজ স্টিল স্যাট দেয়ার, অ্যান্ড দ্য ওল্ড ম্যান ইজ স্টিল স্যাট দেয়ার, এবং ওই বৃদ্ধ লোকটি তখনও এই আশায় সেখানে বসেছিল। এর বলছে হোয়াট অ্যানিমালস ওয়্যার দে, আই আস্কড, ও সরি এটা তো শেষ, এটা আগের লাইন, এটা কি আগের লাইন, কি প্রাণীগুলো ছিল এগুলা জিজ্ঞেস করলাম। এটা যদি আমি বলি তোমাদের এতটুকু প্যাসেজ যদি এখানে আসে, এখানে আর্নেস্ট হেমিংওয়ে যে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, আর্নেস্ট হেমিংওয়ের যেই গল্পটা আছে যে ওল্ড ম্যান, বৃদ্ধ লোক ব্রিজে। ঠিক আছে, দেখো এখানে যে জিনিসটা বোঝাচ্ছে যে বৃদ্ধ লোক যে ব্রিজে আছে বা সেতুতে আছে, এটা আসলে মানে যুদ্ধের অসহায়ত্ব এবং অমানবিকতার বিষয় বোঝাচ্ছে। মানে যুদ্ধ মানুষের জীবনকে এমনভাবে ভেঙে দেয় যে আসলে এতে মানুষ এমন আঘাত পায় যে সে আর কিছু চায় না, সে শত্রুপক্ষকে দেখতে চায়। ঠিক আছে, সো এখানে এই কবিতায় একটা বিষয় তোমরা যদি দেখো, মানুষের একাকিত্ব বা নিঃসঙ্গতাকে বোঝাচ্ছে। এই যে ওল্ড ম্যান, এই লোকটা, এই বৃদ্ধ লোকটা সব হারিয়েছে এই যুদ্ধে, সব হারিয়ে এখন সে আসলে মানে কি করবে না করবে সে তাকিয়ে থাকে, তার কোনো আসলে কিছু নাই। এই জায়গাটা যদি আমি তোমাদেরকে বুঝাই, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে সে, এই ওল্ড ম্যানটা, সে হচ্ছে তার স্মৃতিগুলোকে কি করছে, আবার মাথা নিয়ে আসছে যে হ্যাঁ আমি হলো ওইখানে থাকতাম সান কার্লোসে, এবং আমি এত ভালোবাসছি এই আমার টাউনটাকে যে আমাকে কেউ সরাইতে পারে না, একবার শেষ ব্যক্তিটা আমি, না পারতে চলে আসছি, না পারতে কি চলে আসছি। সো আমরা এখানে এটার যখন সামারিটা পড়বো, বাংলা করে আমি সুন্দরভাবে পড়াই দেবো আজকে, যাতে করে তোমরা পুরো বিষয়টা বুঝো। তো আমরা একটু দেখি কি বলা আছে। দেখো কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য ওল্ড ম্যান ওয়ারিং, তিনি কি পরেছিলেন, তিনি পরেছিলেন একটা স্পেকটেকলস আর ডার্টি ক্লথস, স্পেকটেকলস এবং কি ডার্টি ক্লথস তিনি পরেছিলেন, তাই না? এবার দেখো স্টেগার, স্টেগার মানে কি, স্টেগার মানে হচ্ছে টলতে টলতে চলা, তার মানে সেটেল হবে না, রিমেইন হবে না, স্টে হবে না, স্টাম্বল হবে। স্টাম্বল মানে হচ্ছে কি, ঠিক আছে, স্টাম্বল, ওকে ওকে। এরপর দেখো ড্যাশ ওয়ার হেল্পিং দ্য কার্টস টু স্টেগার আপ দ্য ব্রিজ, যে কারা হেল্প করছিল বলো তো, ড্যাশ ওয়ার হেল্পিং, কারা হেল্প করছিল? অবশ্যই যারা মনোযোগ দিয়েছে তারা সবাই, সাম পিপল, লেবারার্স, দ্য হেল্পার্স, না সোলজার্স, সোলজার্সরা।
কারা? সোলজার্সরা। এরপর দেখো দ্য ওয়ার্ড প্লট মেনশন ইন দ্য প্যাসেজ। প্লট অর্থ কি ভাইয়া? সবাই বলো তো, প্লট অর্থ কি? ওয়াক স্মুথলি, রান, ওয়াক হেভিলি, ওয়াক স্লোলি। তা আমরা জানি প্লট মানে হচ্ছে কি ধীরে ধীরে হাঁটা, ঠিক আছে, ধীরে ধীরে হাঁটা, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, কি পারতেছ? ফ্রম হোয়ার হ্যাজ দ্য ওল্ড ম্যান কাম, যে কোথায় থেকে এই বৃদ্ধ লোকটি এসেছিল? ইংল্যান্ড থেকে, ডাউনওয়ার্ডস থেকে, ব্রিজ থেকে, নাকি হচ্ছে স্যান কার্লোস থেকে? অবশ্যই অ্যান্সার কি হবে? স্যান কার্লোস। এবার দেখো দ্য ওল্ড ম্যান ওয়াজ নট লাইক শেফার্ড, হার্সম্যান, অ্যানিম্যাল। তিনি না দেখতে হচ্ছে একজন রাখালের মতো, তিনি না দেখতে একজন হার্টসম্যানের মতো। কি পারতেছে না? ভালো লাগতেছে না? ইয়েস। এরপরে দেখো এরপর দেখো কি বলেছে, হোয়াট ওয়াজ দ্য ফাংশন অফ দ্য সোলজার। সোলজারের কাজটা কি ছিল? টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দ্য এনিমি, টু মিট দ্য এনিমিজ, টু কিল দ্য এনিমিজ, টু অ্যালার্ট দ্য এনিমিজ। তিনি হচ্ছে এই যে সোলজারের কাজটা ছিল টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দ্য এনিমিজ। ওই যে ব্রিজে গেল, ব্রিজে গিয়ে যে শত্রুপক্ষ কোথায় আছে, তাদের অবস্থান কোথায় আছে সেটা জানার জন্য কি কাজটা ছিল, তার ডিউটি, তার বিজনেস, তার দায়িত্ব কি ছিল? টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দ্য এনিমিজ, তাই না? আমরা প্যাসেজে দেখছি, তার মানে অ্যান্সার কি হবে? টু ফাইন্ড আউট দ্য লোকেশন অফ দ্য এনিমিজ। হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান ডু? খেয়াল করে দেখো, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান ডু? লুকড আফটার হার প্যারেন্টস, তার বাবা মাকে দেখলো। লুকড আফটার দ্য অ্যানিমালস, ডিড এ জব, আনএমপ্লয়েড। তিনি কি কাজ করতেন? তিনি কি কাজ করতেন? তিনি অবশ্যই আমরা দেখেছি পোষা প্রাণী বা প্রাণীদেরকে দেখাশোনা করতেন। লুকড আফটার দ্য অ্যানিমালস। এই প্যাসেজে বলা আছে না প্যারেন্টস, কোনো জব, না কোনো আনএমপ্লয়েড, তিনি বেকারও ছিলেন না। ওকে, এরপরে আসো, এবার দেখো দ্য ওল্ড ম্যান রিমেইনড সিটিং। তিনি বসে থাকতেন, উইদাউট মুভিং, উইদাউট স্পিকিং, উইদাউট রানিং, উইদাউট ওয়াকিং। মনে রাখবা, দেখো কি বলেছে, এই যে দ্য ওল্ড ম্যান রিমেইনড সিটিং, অনেকে বলবে উইদাউট ওয়াকিং, অনেকে বলবে উইদাউট রানিং, উইদাউট মুভিং আর উইদাউট স্পিকিং। তাহলে কোনটা হবে ভাইয়া? অনেকে তাড়াহুড়া দাগায় দিবা উইদাউট ওয়াকিং, তাই না? কিন্তু ভাই আমাদের প্যাসেজে বলা আছে উইদাউট মুভিং। কেন মুভিং হবে? মুভিং মানে কি? যেই জায়গায় আছে সেই জায়গায় থাকা। ওয়াকিং মানে কি? ওয়াকিং মানে হাঁটা। তো এখানে হাঁটার কথা বলে নাই, যে এইখানে বলা আছে, কবি বলছেন যে বৃদ্ধ লোকটা যেখানে আছে ওইখানে নড়াচড়া করছেন না, এই জন্য আমাদের মুভিং দিতে হবে। কি দিতে হবে? মুভিং। বুঝছো? ওকে, কি এমসিকিউ পারলে ভালো লাগে না? এন্ড লাস্ট কোয়েশ্চেন, এক্সপ্লেইন। এক্সপ্লেনের ইংরেজি কি? হাইড, ফোল্ড, ইন্টারপ্রেট, কনফাউন্ড। বলো, নাকি ইন্টারপ্রেট? বলো কি হবে? হ্যাঁ, এটা অবশ্যই কি হবে? ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট মানে কি? কোনো কিছু বিস্তারিত ব্যাখ্যা করা। তার এক্সপ্লেন মানে কি? ব্যাখ্যা করা। ওকে, আজকে ভুলে পিডিএফ ফাইলটা চলে আসছে, বুঝছো? অ্যান্সারগুলো তোমরা সাথে সাথে দেখে বলছো, আমি বুঝিয়ে দিচ্ছি। আর সামারিটা আমি বাংলা পড়াই দিব, মানে থিমটা বুঝিয়ে দিব এটা কি ছিল। ঠিক আছে, এবার আসো। হাউ ডিড দ্য ন্যারেটর, ন্যারেটর মানে লেখক, ডেসক্রাইব দ্য ওল্ড ম্যান হোয়েন হি হার্ড অ্যাবাউট দ্য অ্যানিমালস বিগ লুকড আফটার বাই হিম। যে তিনি কি বলেছিলেন যখন দেখলেন, বা কি ভেবেছিলেন? তিনি ভেবেছিলেন এই ব্যক্তিকে দেখতে না মনে হয় রাখাল, না মনে হয় পশুপালক। হি হ্যাড ব্ল্যাক ডাস্টি ক্লথস অ্যান্ড গ্রে ডাস্টি ফেস উইথ হিজ স্টিল রিমড স্পেকটেকলস। ওকে, এরপরে আসো, where did the old man came from? Why did he smile when the mention the place? যে তিনি কেন হাসছিলেন? স্বাভাবিকভাবে, ওই যে বললাম
যে যখন তোমার জন্মস্থানের কথা মনে পড়বে তখন তুমি কিন্তু মানে একটু ভালো লাগবে, মুস্কি হাস। তো এই ব্যক্তিটাও কি মুস্কি হাসছে। দ্য ওল্ড ম্যান কেম ফ্রম সান কার্লোস, হি স্মাইল্ড হোয়েন দ্য মেনশন দ্য প্লেস বিকজ ইট ওয়াজ হিজ নেটিভ টাউন অ্যান্ড মেনশনিং ইট গেভ হিম প্লেজার। এবং এটা মেনশন করে খুব তার ভালো লাগছিল। কি লাগছিল? ভালো লাগছিল। এরপর দেখো, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ম্যান লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন। প্রিয় জায়গা, প্রিয় মানুষ, মানুষ ছাড়তে চায় না, তাই না? ঠিক আছে, তো খেয়াল করে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস বিকজ হি ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস। সে পশু পাখিগুলাকে কিভাবে ফালিয়ে মানে ফেলে আসবে, ঠিক আছে, এইটা নিয়ে তিনি কি করলেন, এইটা। ওকে, এবার ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ম্যান সিটিং বাই দ্য, মানে ওই লোকটা অ্যাপিয়ারেন্স মানে কি, তাকে দেখতে কেমন ছিল, বৃদ্ধ লোকটাকে কিরকম দেখতে মনে হয়েছিল বা দেখতে দেখা দিয়েছিল। দ্য ম্যান সিটিং বাই দ্য সাইড অফ দ্য রোড ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ স্টিল রিমড স্পেকটেকলস। সে একটা মানে হচ্ছে স্টিলের চশমা পরছিল। হি ফুট অ্যান্ড ভেরি ডাস্টি ক্লথ ছিল। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার অফ দ্য ওল্ড ম্যান হোয়েন হি ওয়াজ আস্কড বাই দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য অ্যানিমেলস। তার মানে অ্যানিম্যালের বিষয়টা ম্যান যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার উত্তরটা কি ছিল? দ্যাট দ্য অ্যানিমালস ওয়ার ভেরিয়াস টাইপস, যে এই প্রাণীগুলো ছিল বিভিন্ন টাইপের। হি অলসো সেড দ্যাট হি হ্যাড টু লিভ দ্যাম, এবং সেগুলো তোমাকে ছেড়ে আসতে হয়েছিল। ওই কথাগুলো তুমি দিয়ে দিতে হবে, ঠিক আছে ভাই? ঢাবির ইংলিশ কোশ্চেন দেখলাম অনেক কঠিন। কঠিন না, ভাইয়ের ক্লাস করবে ইনশাল্লাহ, অ্যাডমিশনে আর লাগবে না, কঠিন হবে না, ঠিক আছে? এবার আসো তোমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্ট যদি আমরা খেয়াল করি, যে দ্য লিভিং অ্যান্ড নন লিভিং থিং ক্রসিং দ্য ফ্রন্টন, এখানে বলছে, যদিও এখান থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা খুব কম, যে ব্রিজে কারা পার হয়েছিল, ব্রিজে কারা পার হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, তো কার্ট, গরুর গাড়ি, ট্রাক, নারী, এই যে নারী, পুরুষ, শিশু, দ্য ন্যারেটর, যে বেটা ন্যারেটর বা লেখক, উনিও কি এটা পার হয়েছিল, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, এই যে এটা এখন তোমাদেরকে সামারি বলো, থিম বলো, যদিও তোমাদের গল্পের থিম না, তোমাদের কবিতার থিম, তো এটা সামারি করে দিচ্ছি। সামারিটা ছিল এরকম যে একজন লোককে ন্যারেটর বা কবি দেখছিলেন, যিনি বসে আছেন, যিনি অনেক টায়ার্ড ছিলেন, যিনি আসলে আর কিচ্ছুর আশা দেখতে পাচ্ছেন না। বিশেষ করে যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদেরই কি যন্ত্রণা। ভাইয়া সব প্রশ্নের উত্তর কি প্যাসেজ থেকে? হ্যাঁ, প্যাসেজ রিলেটেডই অ্যান্সার করতে হবে। তুমি হ্যাঁ ধরো একটা আনসারিং কোশ্চেন করতে গেছো, বাইরে থেকে অ্যান্সার দিচ্ছ না, ওই প্যাসেজ অনুসারে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, তো যে জিনিসটা বলছিলাম ভাইয়া, যার চলে যায় কি বললো, সো তিনি যেহেতু অনেক প্রাণী পালতেন, ঠিক আছে, তো তার ওই যে খারাপ লাগাটা, যুদ্ধ হইলে, যুদ্ধে সব, বিশেষ করে জাস্ট ইউ ফিল, এভাবে চিন্তা করো যে আমাদের ফিলিস্তিনে যারা আছে, যুদ্ধবিধ্বস্ত এলাকা আছে, যাদের একটা সুন্দর সংসার করেছে, যাদের একটা বাড়ি করেছিল, কত কষ্ট করে ইট পাথর দিয়ে কত সুন্দর করে বাড়ি করেছিল, নিজের জীবনের বাকি সময়টুকু ওই বাড়িতেই কাটিয়ে দিবে, আর সেই বাড়ি হয়ে যায় ধ্বংসস্তূপ, সেই বাড়ি নিঃশেষ হয়ে যায়। শুধু সেই বাড়ি না, সেই বাড়ির ফুলের মতো শিশুগুলো নিঃশেষ হয়ে যায়, সেই বাড়ির সব সময় বাড়িটাকে মাতানো মানুষগুলো নিঃশেষ হয়ে যায়। যে ফিরে আসে সে অনেক যন্ত্রণা নিয়ে ফিরে আসে। একটু ফিল করে দেখো, আজকের যে গল্পটা, পিস অ্যান্ড কনফ্লিক্টের যে গল্পটা তোমাদের পড়াচ্ছি, একটু ফিল করো, জাস্ট ভাইয়ের কথাটার সাথে রিলেট করো। যেই বাড়িতে থাকার জন্য অনেক কষ্টার্জিত টাকা দিয়ে দালানের ইট, বালি, সিমেন্ট
প্রত্যেকটা রড, প্রত্যেকটা স্টিল যেভাবে প্ল্যানিং সাজিয়ে ওই বাড়িটা নিঃশেষ হয়ে যায়, ওই বাড়িটাকে আনন্দে ভরপুর করার জন্য যেই ফুলগুলো বাড়িতে আসছিল, সেই ফুলগুলো আজ আর নেই, সেই ফুলগুলো নিঃশেষ হয়ে গেছে। যে বাড়িতে মানুষগুলো একসাথে বসে খাবার খেত, যে বাড়িতে একসাথে বসে সোফায় বসে আড্ডা দিত, মেঝেতে বসে আড্ডা দিত, কেউ একজন ওই বাড়ির কোনো একটা রুমের কোণে বসে মুস্কি হেসে বাবা মায়ের গল্প শুনছে, আত্মীয় স্বজনের গল্প শুনছে, সেই বাড়ি আজ ধ্বংসস্তূপ। যারা নিঃশেষ হয়ে গেছে তারা তো একেবারেই গেল, যারা বা যে নিঃশেষ হলো না, যে বেঁচে ফিরল, তার আত্মাটাই তো মরে যায়, তার স্মৃতিগুলো শুধু চোখে ভাসে, সে শুধু কাঁদে আর হা করে তাকিয়ে থাকে কোনো একটা অজানা গন্তব্যে। এই গল্পে যে মানুষটি, বৃদ্ধ লোকটি, তিনি যে প্রাণীগুলো বললেন, যে পশু পাখির কথা বললেন, হয়তো অনেক ভালোবাসা দিয়ে যত্ন করে তাদেরকে লালন পালন করতেন। যে শহরের মানুষের গন্ধ, যেই শহরের মানুষের পদচারণা, যে শহরের মানুষের আয়োজন তার চোখে ভাসে, সেই জন্মস্থানের সেই শহরটাকে বড্ড মিস করে। মানুষটা বেঁচে আছে হয়তো, কিন্তু অনেক 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 অমধুর কষ্টের স্মৃতি নিয়ে বেঁচে আছে, তাই না? সো এই যে বিষয়টা, সেটা হলো যে এই গল্পটায় আমরা যদি বলি, আমরা যদি এভাবে বলি, সামারিটা করি, যে যুদ্ধকালীন সময়ে এক বৃদ্ধ মানুষের অসহায়, এটা তো অসহায় একটা বৃদ্ধ মানুষের গল্প, তাই না? যেখানে সৈনিক ছিল গল্পের রাইটার, যার দায়িত্ব ছিল শত্রু আসলে কত দূরে আছে, কোথায় আছে, তাদের অবস্থান জানার। এই অবস্থান জানতে গিয়ে কোনো একটা ব্রিজে বৃদ্ধ লোকটিকে দেখলো। এই বৃদ্ধ লোকটির সাথে কথা বলে জানতে পারে এই লোকটি সান কার্লোস থেকে এসেছে। সে সেখানে প্রাণীদের দেখাশোনা করত। যুদ্ধের কারণে সবাই এলাকা ছাড়লেও শেষ পর্যন্ত এই ব্যক্তিটা আর কিন্তু ছাড়েনি, তাই না? সে মানসিকভাবে তাদের সঙ্গে আটকে আছে। তাকে দেখলে মনে হয় সে আসলে কোনো রাখাল না, সে আসলে কোনো পশুপালকও না। তবুও প্রাণীর প্রতি যেই গভীর দায়িত্ববোধ, ভালোবাসা তাকে ভেঙে দিয়েছে। প্রাণীদের ছেড়ে আসার যে অপরাধ বোধ, সে ক্লান্ত, হতাশ হয়ে পড়ছে আর সামনে এগোতে পারছে না। তার মানে এইখানে যে বিষয়টা বুঝাচ্ছেন, যে তার সবচেয়ে যে বড় মূল্য, যে অসহায়ত্ব, যে নিঃসঙ্গতা, এটাতে তিনি কাটাচ্ছেন সময়। ঠিক আছে? সো দ্যাটস রিয়েলিটি। এই গল্পটা যারা সামারি চেয়েছ, আশা করি বুঝতে পেরেছ। ওকে, সো এই অংশটুকু তোমরা স্মৃতি হিসেবে রেখে দিতে পারো। এই আমি তো অনেক কিছু পড়াই, আমি যে ফিলিস্তিন বললাম বা এটা বললাম, তোমরা রেখে দিও কাটিং করে, যাতে করে তোমরা বুঝতে পারো উই আর ম্যান। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক বিপদ আপদ দিতে পারে। এই যে ভূমিকম্প, একবারে সুন্দরভাবে যদি বলি, ভূমিকম্প হলে আল্লাহর রহমত না থাকলে বাংলাদেশ একটা ধ্বংসস্তূপ হয়। আজকে একটা কথা চিন্তা করো, এই যে আমরা অনেক কিছু করি আমাদের বেঁচে থাকার জন্য, পরবর্তী জীবনের জন্য, তাই না? সো কিছু একটা হয়ে গেলে তুমি বেঁচে আছো, তোমার প্রিয় মানুষগুলো বেঁচে নেই, তাই না? এরকম হয় না যে আমি বেঁচে আছি, আমার প্রিয় মানুষ বেঁচে নেই, আমিও মরে যাই তাদের মরার সাথে সাথে? এরকম হয় না ভাইয়া? সো আমরা আরেকটা প্যাসেজ পড়বো, স্টোরি অফ গাজা। আমি তোমাদেরকে পড়াবো, ওইটাও খুব ইমোশনাল। এই যে আমার এই যে হাতের পশম দাঁড়ায় যাচ্ছে। সো ওইটাও আমরা আরেকদিন প্যাসেজ পড়বো। সো কে যেন, ঠিক আছে, এই যে
হ্যাঁ, অনেকে আছে এডিট করে রেখে দিবা বা গ্রুপে রাইখা দিও, তাইলে তোমাদের মাঝে মধ্যে মনে পড়বে। সো আমরা স্টোরি অফ গাজা ওইটাও পড়বো ইনশাল্লাহ। সো যাই হোক, এগুলো ফিল করার চেষ্টা করবো আমরা অ্যাজ এ হিউম্যান বিং, আমাদের এগুলো ফিল করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা মোটামুটি আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবা। একজন বলছে প্রিয় মানুষ নাই, কে বলছে এটা? এই যে দেখছো, মানে তার মতো অকৃতজ্ঞ, তার মতো ভণ্ড আমি আর দেখি নাই। বাসার ভিতরে প্রিয় মানুষ কে? এই আমাদের, আমরা যেই বাড়িতে থাকি, যেই বাসায় থাকি, আমাদের প্রিয় মানুষ কে? আমাদের প্রিয় মানুষ হলো আমাদের বাবা মা। একজন বলছে প্রিয় মানুষ না। ভাই, তোমার জীবনে প্রিয় মানুষ বলতে কাকে বুঝাচ্ছ? তোর বউ ছাড়া কেউ প্রিয় মানুষ হবে না। এই যে তোরা বলোস গার্লফ্রেন্ড, প্রেমিক, প্রেমিকা, এগুলো হুদাই, এগুলো হুদাই। কোনো প্রিয় মানুষ নাই পৃথিবীতে। বাবা মা, বউ, ভাই বোন, আপনজন ছাড়া কোনো প্রিয় মানুষ নাই। তো যাই হোক, যে বলছোস তার আমি একবার আজকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিতাম, বাট আজকে ধুইলাম না। প্রিয় মানুষ বলতে আমাদের বাবা মা। এই পৃথিবীতে প্রিয় মানুষ থাকলে তারাই, অন্য কেউ নাই। বুঝছো? বাবা মা, বাবা মা। আমি বলছি ঘরে, বাড়িতে, তার মানে বাড়িতে প্রিয় মানুষ কে? হইতে পারে বাড়িতে প্রিয় মানুষ বাবা মা নাই, প্রিয় মানুষ বউ ছিল, এখন বউ কি মোর মারা গেছে তোর? ভণ্ডামি বাদ দে, ভালো হয়ে যাস, বুঝছিস? ভালো হয়ে যাস। তো যাই হোক ভাই, সেকেন্ড পেপার ক্লাস কবে থেকে? এই যে এরপরে আবার টানা সেকেন্ড পেপার ক্লাস নিব। তো আমি আজকে যাচ্ছি, দোয়া করো, আমি আজকে দেশের বাইরে যাচ্ছি। এক সপ্তাহ পরে আবার ফিরে তোমাদের, যেহেতু আমি টানা ক্লাসগুলো নিয়েছি, ইনশাল্লাহ নেক্সট এসে আবার টানা তোমাদের চেঞ্জিং সেন্টেন্স তোমরা অনেকে হয়তো পড়েছো, বাট আমি আবার নতুন করে সুন্দরভাবে পড়াবো যারা আমাদের এখানে আছো। সবাই ভালো থেকো। ফার্স্ট পেপার ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? ফার্স্ট পেপার ক্লাসটায় মনোযোগ দিবা, ঠিক আছে? ইমোশনের মধ্যে ভাইয়া হাসায়া দেয়, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থেকো। আবার কয় সব কথা সিরিয়াস ভাবে না নেওয়াই বেটার, মায়ের খাবি মায়ের। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।